পাঠানের মতো শিয়ালকে মারতে আমার দলের ভাই পাররাই যথেষ্ট। ये कौन है? शकल सूरत एकदम प्रिंस जैसा। একদম প্রিন্সের মতোই না, এটা প্রিন্সই, বাংলা সিনেমার রাজপুত্র। চুপ! রাজপুত্র, রাজা নাই, রাজত্ব নাই, রাজপুত্র। ওকে, তো দেখে আসলাম প্রিন্স। আর এই সিনেমা দেখতে গিয়ে আমি কেমন ভোগান্তিতে পড়েছিলাম সেটা আমার চ্যানেলের ছোট্ট একটা ভিডিওতে দেখতে পারবেন। যাই হোক, এই সব কিছু সাইডে রেখে দেখে নিলাম প্রিন্স। তো কেমন ছিল শাকিব খানের মোস্ট অ্যান্টিসিপেটেড এবং কন্ট্রোভার্সিয়াল সিনেমা প্রিন্স, এটাই ডিসকাস করব। আপনি শুরু করেন। তো কেমন আছেন আপনি আর আপনার উনি? হাই, আমি জনি। চলুন শুরু করি। ফার্স্ট অফ অল, এটা আমরা আগেই জানতাম যে এটা একটা গ্যাংস্টার অ্যাকশন জনরার সিনেমা, এবং টিজারে দেখেছিলাম এখানে প্রচুর অ্যাকশন থাকবে, আর হয়েছেও তাই। সিনেমার শুরুতে একটা বিল্ড আপ তৈরি করা হয় এবং একটা অ্যাকশনের মাধ্যমে এন্ট্রি নেয় শাকিব খান। সত্যি বলতে বর্তমান সময়টাতে শাকিব খান যেই সিনেমাতে থাকবে তার এন্ট্রিতে থিয়েটার সিটি আর তালিতে ভরে উঠবে, এটাই স্বাভাবিক। আমাদের থিয়েটারেও সেটাই হয়েছে। আর এই ভিডিওতে আমি এমন কিছু বলতে চলেছি যেগুলো তিতা হলেও সত্য, যেগুলো একটু পরে বলছি, ঠিক আছে? ওকে, তো প্রথমেই বলি এই সিনেমার স্টোরি লাইন এবং পজিটিভ দিক নিয়ে। দেখুন, এই সিনেমা এমন একটা স্টোরি লাইন ফলো করে যেখানে দেখানো হয় 90 দশকের আন্ডারওয়ার্ল্ড, আর এখানে মেইন ফোকাসড ক্যারেক্টার শাকিব খান, হু ইজ প্লেইং ইব্রাহিম অ্যান্ড প্রিন্স, ডুয়েল নেম ক্যারেক্টার ইন দিস মুভি। এখানে দেখানো হয় এই ইব্রাহিম কিভাবে লোকাল একটা গুন্ডা থেকে আন্ডারওয়ার্ল্ড সাম্রাজ্যের প্রিন্স হয়ে ওঠে, যেখানে প্রিন্সের একটা অতীতও রয়েছে। আর এই অতীত আর বর্তমানের মধ্যে তাসনিয়া ফারিন এবং জ্যোতির্ময়ী কুন্ডুকে দেখা যায়। আর আপনি হয়তো বুঝতে পারছেন এই দুজনের সঙ্গে শাকিব খানের লাভ অ্যাঙ্গেল। হ্যাঁ, আসলেই এখানে তাদের লাভ অ্যাঙ্গেল, বাট সিচুয়েশনাল ওয়েতে সেটা কিভাবে ট্র্যাজেডি ক্রিয়েট করে সেটাই এই সিনেমা আপনাকে বোঝাবে। ও আই সি। আর আন্ডারওয়ার্ল্ডে কেউ যে কারো আপন হয় না, এটা তো আপনারা জানেন। এখানে রয়েছে পাওয়ার টেক ওভারের নেশা, রাজত্ব কায়েম করতে চাওয়া এবং অবশ্যই বিশ্বাসঘাতকতা। এছাড়াও কিছু গ্যাংস্টার সিনেমাতে আমরা দেখে আসছি না যে এই গ্যাংস্টারদের মধ্যেও কিছু জিগরি বন্ধু অথবা ভালো সম্পর্ক হয়, এখানেও সেটা দেখা যায়। আর এই সিনেমার পজিটিভ দিক নিয়ে যদি বলি তাহলে প্রথমেই বলতে হয় শাকিব খানের কথা। ভাই, এই বান্দাকে নিয়ে কোনো সন্দেহ বা কোনো সংশয় কখনোই মনে আসবে না, বিকজ হি ইজ এ ব্রিলিয়ান্ট অ্যাক্টর। আর পজিটিভের মধ্যে আমার শুধু আর একটা কথাই মনে হচ্ছে, আর সেটা জ্যোতির্ময়ী কুন্ডু। আমি আমার পূর্বের কোনো একটা ভিডিওতে বলেছিলাম যে জ্যোতির্ময়ী কুন্ডু ইধিকা পলের মতোই লাইমলাইট পেতে চলেছে। সত্যি বলতে তার পারফরমেন্স এখানে অনেক বেশি প্রমিসিং। লিটারালি তার অ্যাক্টিংয়ে এবং কিছু সিচুয়েশনাল কাণ্ড দেখে অডিয়েন্স হাসছিল, যেমনটা প্রিয়তমার সময় ইধিকা পলকে দেখে অডিয়েন্স করেছিল। যাই হোক, এবার নেগেটিভ দিকের কথা বলবো। কি ভাবছেন পজিটিভ শুধু দুইটা কথা বললাম? হ্যাঁ ভাই, পজিটিভের মধ্যে এখন আপাতত আমার মাথায় আর কিছুই আসছে না। ভাই, আবু হায়াত মাহমুদ এটা কি বানিয়েছে? আমার শাকিব খানের জন্য অনেক আফসোস হচ্ছে, তাকে এখানে এইভাবে ব্যবহার করা হয়েছে, আমি মানতেই পারছি না। সমস্যাটা কি করে ফেলাও? ভাই, আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। এখানে না ভালো স্ক্রিন প্লে, না ভালো কালার গ্রেডিং, আর না ভালো ভিএফএক্স। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ভিএফএক্স এর কথাই বলেছি। টিজারে যেমন ছিল সেটা একটু শুধরে নেওয়া হয়েছে, তবে সেটা পরিপূর্ণ হয়নি। লিটারালি আমার আপন ফুফাতো ভাই আমার পাশে বসেছিল, যে ক্লাস 10-এ পড়ে। সে আমাকে বলছে, ভাইয়া এটা কি বানাইছে, সব তো ফেক মনে হচ্ছে। বলেন কি? ঠিকই বলেছি খালাম্মা, আমি এতদিন ধরে সিনেমা দেখি, আমি না কনফিউজ হয়ে যাচ্ছিলাম যে আসলে এই সিনেমার স্টোরি কি বলতে চাচ্ছে। যাই হোক, এই সিনেমার কাস্টিং মোটামুটি ভালোই ছিল এবং কিছু জনের পারফরমেন্সও ভালোই লাগছিল, বাট একটু পরে পরে যখন অ্যাকশন সিকোয়েন্স আসে, আচ্ছা সাউন্ড ডিজাইনের কথা আমি বাদই দিলাম, কিন্তু সেই অ্যাকশন সিকোয়েন্সে ব্যবহার করা ভিজুয়াল বুলেট এবং ভিজুয়াল ব্লাড এতটাই ফেক মনে হচ্ছিল, আপনি নিজেই বুঝতে পারবেন। আর 10 কোটি টাকা বাজেটের এই সিনেমাতে নাকি শাহরুখ খানের রেড চিলিস এন্টারটেনমেন্ট কাজ করেছে। তো আমি বলি ভাই, কসু কাজ করেছে, আমি কিছুই বুঝতে পারিনি। দেখুন ভাই, আমিও সাকিবিয়ান, বাট এটা আমার সত্যিই বলতে খারাপ লাগছে, কিন্তু সত্যিটা তো বলতেই হবে, এই সিনেমা একটুও এঙ্গেজিং ছিল না। তোমার সাহসটা একটু বেশি হলো না? পাশাপাশি এটা বাংলাদেশের সব থেকে বড় মেগা স্টারের সিনেমা, কিন্তু আফসোস
এখানে গুজবাম্পস ফিল দেওয়ার মতো কোনো সিকোয়েন্স নেই। মানে ভাই সিনেমা তার আপন গতিতেই চলছে। হ্যাঁ, যদিও সিনেমার শেষের দিকে একটা টুইস্ট থাকে, বাট একটা বড় স্কেলের সিনেমার জন্য শুধু তার লাস্টের কোনো টুইস্ট যথেষ্ট না। শুনেছিলাম এই সিনেমাতে নাকি ডিওপি হিসেবে থাকছে অ্যানিমেল খ্যাত অমিত রয়। সে এই কাজ করেছে, কি আর কইতাম। ওকে, তো এবার তাসনিয়া ফারিন, জ্যোতির্ময়ী কুণ্ডু এবং ভিলেন দিবেন্দু ভট্টাচার্যকে নিয়ে কথা বলা যাক। ওই যে একটু আগে বললাম জ্যোতির্ময়ী কুণ্ডুর কথা, যে সে অনেক ভালোই পারফর্ম করেছে। আর এই সিনেমাতে তাসনিয়া ফারিনের পারফরমেন্স মন্ত্রমুগ্ধ করার মতো না, বলা চলে ঠিকঠাক। আর সে তেমন একটা স্ক্রিন টাইমও পায়নি। আর এখন যদি বলি দিবেন্দু ভট্টাচার্যের কথা, তাহলে সত্যি বলতে আমাদের আফসোস। বরবাদে যেমন মেহেদী হাসান হৃদয় যিশুর ক্যারেক্টারকে ভালোভাবে ইউটিলাইজ করতে পারেনি, এখানেও সেম একই অবস্থা। হ্যাঁ, যদিও কিছু জায়গায় ভালো লাগছিল, বাট এক্সপেকটেশন ফুলফিল হয়নি। দেখুন, আমি এমন বলছি না যে সে পারফরমেন্স খারাপ করেছে, তার পারফরমেন্স যথেষ্ট ভালো ছিল, কিন্তু কেন জানি এখানে তার ভিলেন ক্যারেক্টার দেখে একটুও ভয় লাগে না। মানে টিপিক্যাল স্টাইল, যে হ্যাঁ এটা একটা ভিলেন, সে কাউকে মারছে, ব্যাস এতটুকুই। এখন আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন প্রিন্স কেমন লেগেছে, আর আমি যদি এটা এক বাক্যে উত্তর দেই, তাহলে বলবো এটা খুবই ডিসঅ্যাপয়েন্ট করেছে। এখানে না ভালো স্ক্রিন প্লে আছে, না ভালো ডিরেকশন, আর না ইংগেজিং স্টোরি লাইন। এটা একটা আফসোস। এই সিনেমার সব থেকে আরো একটা জিনিস আমার ভালো লেগেছে, সেটা হচ্ছে পরি গানটা। এটা শুনতে সত্যি ভালো লাগছিল। আর বিগ স্ক্রিনে সাকিব এবং জ্যোতির্ময়ী কুণ্ডুর রসায়নও ভালোই ছিল। আর এই প্রিন্স সিনেমা দেখার সময় আমি মেহেদী হাসান হৃদয় এবং রায়হান রাফিকে অনেক মিস করেছি। কেন? কারণ হচ্ছে একটা সিনেমার স্টোরিতে অবশ্যই ডিটেইলিং এর প্রয়োজন হয়, এখানে সেটা পুরোপুরি মিসিং। মানে ভাই, আপনি একটা সিনেমা বানাচ্ছেন, সেটা দেখার সময় অডিয়েন্স যদি ডিটেলসই বুঝতে নাই পারে, তাহলে সেটা তো হলো না, তাই না? আমি জানি ইতিমধ্যেই সাকিবিয়ানদের গালাগালি শুরু হয়ে গেছে, বাট রিমেম্বার, আমি নিজেও একজন সাকিবিয়ান। আমি সাকিব খানকে নিয়ে অসংখ্য ভিডিও বানিয়েছি, বাট হনেস্টলি বলি, এটা দরদের থেকেও বেশি খারাপ ছিল। আর এই সিনেমাতে যতগুলো গাড়িতে ক্লোজ আপ শট দেখানো হয়েছে, সবগুলো ব্যাকগ্রাউন্ডে গ্রিন স্ক্রিন ব্যবহার করে শুট করা হয়েছে। আপনি কয়েকটা দৃশ্যে স্পষ্ট বুঝতে পারবেন যে শাকিব খান এবং তাসনিয়া ফারিন যেই গাড়িতে বসে আছে, এছাড়া শাকিব খান এবং জ্যোতির্ময়ী কুণ্ডু যখন বাইকে বসে কোথাও যাচ্ছে, এই সমস্ত ধরনের সিকোয়েন্সে ব্যাকগ্রাউন্ডে গ্রিন স্ক্রিন ব্যবহার করে শুট করা হয়েছে। তাও আবার রিয়ালিস্টিকলি লাগে না ভাই, আপনি লিটারালি বুঝতে পারবেন যে এটা ফেক আর অনেক বেশি ব্লার। চুপ করো। যাই হোক, আজকের মতো আমি আর নেগেটিভ দিক নিয়ে কথা বলতে পারছি না, আমার মাথা ব্যথা করছে, প্রচন্ড মাথা ব্যথা করছে। আর পাশাপাশি এই সিনেমাতে আরো 3টার মতো গান আছে, একটা স্যাড সং, একটা পার্টি সং এর মতো কিছু একটা, যেটার নাম ডিস্কো সুন্দরী, আর একটা টাইটেল ট্র্যাক। আমি এখন বুঝতে পারছি মেকাররা কেন ট্রেইলার এবং টাইটেল ট্র্যাক রিলিজ করলো না। আর হ্যাঁ, একটা কথা বলতে তো ভুলেই গেলাম, এখানে অনেক প্রশ্ন রেখে সিনেমা শেষ করা হয়। আর এই সিনেমার এন্ড ক্রেডিট সিনে আমাদেরকে একজনের মুখ না দেখিয়ে একটা শর্ট দেখানো হয়, এবং সিনেমা এমন ভাবে শেষ করা হয় যে এটার পার্ট 2 অবশ্যই আসবে। তবে এই সিনেমা নিয়ে এত সমালোচনা হতে চলেছে যে আই থট এটার পার্ট 2 কখনোই আসবে না। দেখা যাক। ওকে, ফাইনাল কথা একটাই, এখানে শাকিব খানের কোনো দোষ নেই, তার পারফরমেন্স 100-তে 100। শুধু কিছু জায়গায় তাকে দেখলে আমার কেন জানি তুফানের কথা মনে পড়ে যায়, মানে লুকটা একটু সিমিলার তো তাই। যাই হোক, এখানে সমস্ত ফল্ট আবু হায়াত মাহমুদের। এই জন্যই মুরব্বীরা বলে তাড়াহুড়ো করতে নেই। আপনি দেখবেন আবু হায়াত মাহমুদের অবস্থা অনন্য মামুনের মতোই হবে, যেমন সোশ্যাল মিডিয়াতে অনেকেই অনন্য মামুনকে দেখতেই পারে না। কিছু মনে করবেন না, আপনি বেশি কথা বলেন। তো আপনি কি এই সিনেমাটি দেখেছেন? আপনার মতামত কমেন্টে জানান। ঠিক আছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইস।